আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা ভেতরের রাজনীতি নিয়ে, আরেকটি হচ্ছে কূটনীতি নিয়ে। বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন কি আদৌ সম্ভব? কখন সম্ভব? কিভাবে সম্ভব? প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গেলেন, ভারতকে বললেন আমরা সাহায্য করতে চাই, কিন্তু সাথে সাথে বললেন আগে হাসিনাকে ফেরত পাঠাতে হবে। এই দুটো বিষয় একটু আলাদা মনে হলেও আসলে এদের মধ্যে রয়েছে একটি সুতোয় গাঁথা। সেই সুতোটা হলো বাংলাদেশের মানুষ আসলে কি চায়, আর রাজনীতিবিদরাই কতটা সেই বিষয় দিতে পারছেন। শেষ পর্যন্ত থাকুন, আজকের বিশ্লেষণটা একটু গভীরে নিয়ে যাব। কিছুদিন আগে ঢাকার কামরাঙ্গীরচরে একটি বড় সম্মেলন হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের 44 কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সেখানে তিনি একটা কথা বললেন যেটা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বললেন দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয়। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভেতরে অনেক কঠিন বাস্তবতা লুকিয়ে আছে। বাংলাদেশে এখন কতগুলো ইসলামী দল আছে? জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নিজামী ইসলামী পার্টি সহ আরও অনেকগুলো দল। সেই সম্মেলনে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী সহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। এতগুলো দল একই মঞ্চে, এটা ভালো লক্ষণ, কিন্তু একই মঞ্চে বসা আর একই লক্ষ্যে কাজ করা, এই দুটো কিন্তু এক কথা নয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন কি বাস্তব? জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে এই আলোচনা জোরদার হয়েছে। হাবিবুল্লাহ মিয়াজি বলেন, জুলাই 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর এদেশের মানুষ ইসলামী শাসনের স্বপ্ন দেখছে। এই কথাটা কি সত্যি? আসলেই একটু বাস্তবতার দিকে তাকান। বাংলাদেশের মানুষ অনেকেই ইসলাম প্রিয়, কিন্তু ইসলাম প্রিয় হওয়া মানেই কি ইসলামী রাষ্ট্র চাওয়া? সবার উত্তর কিন্তু এক নয়। একজন সাধারণ গ্রামের মানুষ কি চান? তিনি চান দুর্নীতি কমুক, ন্যায় বিচার পাওয়া যাক, তার ছেলে মেয়ে কাজ পাক, রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারা যাক। এই চাওয়াগুলো কি ইসলামী শাসনে পাওয়া যাবে? সম্ভব, যদি নেতারা সৎ হয়ে থাকেন। কিন্তু এখানেই আসে আসল সমস্যা। হাবিবুল্লাহ মিয়াজি নিজেই বলেছেন ঐক্য ছাড়া সম্ভব না। এখন প্রশ্ন, ঐক্য কি আসলেই সম্ভব? দেখুন, বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে কতটা মতভেদ আছে। জামায়াত আর হেফাজতের মধ্যে অনেক বিষয়ে মত মেলে না। খেলাফত আন্দোলন আর ইসলামী আন্দোলনের মধ্যেও পার্থক্য রয়েছে। তাহলে ঐক্যটা কিভাবে আসবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিভক্ত হইও না। এটাই হলো আসল সমাধান। আদর্শের ঐক্য, দলের ঐক্য না। বাংলাদেশে ইসলামী দলগুলো যদি ব্যক্তিগত বা দলীয় স্বার্থ ছেড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারত, তাহলেই ঐক্য সম্ভব হতো। কিন্তু বাস্তবতা হলো রাজনীতিতে এটা করা অত্যন্ত কঠিন। মিয়াজি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ইসলামপন্থীরাই বিজয়ী হবে। এই আত্মবিশ্বাস ভালো, কিন্তু শুধু নির্বাচন জেতা মানেই ইসলামী শাসন না। ইসলামী শাসন মানে ন্যায় বিচার, সমতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানুষের অধিকার রক্ষা। এই কাজগুলো করতে হলে দরকার সৎ নেতৃত্ব, যোগ্য আমলা, স্বচ্ছ বিচার ব্যবস্থা। শুধু ব্যানার ফেস্টুনে ইসলামী শাসন চাই লিখলেই হবে না। হাবিবুল্লাহ মিয়াজির কথা সঠিক, ঐক্য দরকার, কিন্তু সেই ঐক্য হতে হবে আদর্শে, ক্ষমতায় নয়। ভারত সফর ও হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিছু কথা। এবার আসুন দ্বিতীয় বিষয়। গত 8 এপ্রিল 2026 বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেলেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আলাদা আলাদা করে বৈঠক করে থাকেন। এই সফরের মূল বার্তা কী ছিল? বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার বাংলাদেশের ফার্স্ট নীতির ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার উপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে। পারস্পরিক শ্রদ্ধা, এই কথাটা গুরুত্বপূর্ণ, কারণ গত 15-16 বছর বাংলাদেশ ভারত সম্পর্কে পারস্পরিক ব্যাপারটা অনেকটাই উধাও হয়ে গিয়েছিল। বাংলাদেশ দিয়েছে, ভারত নিয়েছে,
এই ছবিটাই মানুষের মাথায় ছিল। এখন নতুন সরকার বলছে এটা পারস্পরিক দিতে হবে। ভালো কথা, কিন্তু সাথে সাথে একটা কঠিন প্রসঙ্গও কিন্তু এখানে উঠে এসেছে। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়েও আলোচনা করা হয়েছে। এখানে একটু থামি। শেখ হাসিনা এখন কোথায় আসলে? ভারতে কখন থেকে? 2024 সালের 5 আগস্ট থেকে? জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার অভ্যুত্থান পদত্যাগ করে তিনি পালিয়ে ভারতে চলে যান, এরপর থেকে সেখানেই রয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। বাংলাদেশ বারবার ভারতকে অনুরোধ করছে হাসিনাকে ফেরত দিন। ভারত কি করছে? বিশেষজ্ঞরা বলছেন হাসিনাকে ফেরত ভারত দেবে না। কেন দেবে না? একজন সাবেক ভারতীয় কূটনীতিক তিনি বলেছেন, যেহেতু সব প্রতিকার শেষ হয়নি, তাই শেখ হাসিনাকে পাঠানোর ব্যাপারে কোনো রকম তাড়াহুড়া করবে না ভারত। এটা কূটনৈতিক ভাষায় না বলার একটা সুন্দর উপায়, কিন্তু বাংলাদেশ থেমে নেই। হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন চিঠির উত্তর এখনও আসেনি এবং এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না ঢাকা। এই কথাটা বলতে পারাটাও একটি সাহসের বিষয়। আগের সরকার হলে বলতো উত্তর আসছে, আলোচনা চলছে, সব ঠিক আছে। এখন সরকার বলছে আমরা জানি উত্তর সহজে আসবে না, তবুও আমরা চাপ দিয়ে যাচ্ছি। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, বাংলাদেশ কি ভারতের উপর সত্যি চাপ দিতে পারবে? বাস্তবতা হলো বাংলাদেশ এখনও অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। বিদ্যুৎ, বাণিজ্য, ট্রানজিট, এই সম্পর্কগুলো এখনও জটিল। ভারতও জানে বাংলাদেশকে পুরোপুরি দূরে ঠেলে দেওয়া তার জন্য ভালো না, তাই দুপক্ষই একটা কৌশলগত ভারসাম্য খুঁজছে। বাংলাদেশ বলছে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আমরা ছাড় দেব না। ভারত বলছে সম্পর্ক ভালো, কিন্তু হাসিনার বিষয়ে আমরা তাড়াহুড়া করব না। এই অচলাবস্থা কতদিন আসলে চলবে সেটা নির্ভর করছে দুটো জিনিসের উপর: বাংলাদেশের কূটনৈতিক কৌশল কতটা শক্তিশালী, আর আন্তর্জাতিক মহলের চাপ কতটা কার্যকর হতে পারে। এখন একটু পেছনে আসা যাক, দুটো বিষয় কি আসলেই আলাদা? হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন ঐক্য ছাড়া ইসলামী শাসন সম্ভব নয়। বাংলাদেশ বলছে ভারতকে সাহায্য করতে চাই, কিন্তু হাসিনাকে ফেরত আগে দিতে হবে। এই দুটোর মধ্যে একটাই মিল, বাংলাদেশের মানুষ এখন মর্যাদা চায়। দেশের ভেতরে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটা সৎ ও ন্যায্য সমাজ চায়। দেশের বাইরে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। ছোট দেশ হলেও মর্যাদার সাথে কথা বলতে চায়। এই মর্যাদার রাজনীতিটাই এখন বাংলাদেশের মূল চালিকা শক্তি। তাহলে শেষ কথা কি? হাবিবুল্লাহ মিয়াজির স্বপ্ন সুন্দর, কোরআন সুন্নাহর শাসন, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে হলে দরকার ঐক্য, সততা এবং সত্যিকারের জনসেবা। শুধু স্লোগান দিয়ে হবে না। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এটা একটা দীর্ঘ যাত্রা। হাসিনার প্রত্যর্পণ তাড়াতাড়ি হওয়া সম্ভাবনা খুবই কম, কিন্তু বাংলাদেশ যদি নীতিতে অটল থাকে, কূটনীতিতে চালাক থাকে, তাহলে একদিন না একদিন ফলাফল আসবেই। দুটো বিষয়ই আসল শক্তি হলো জনগণের ঐক্য ও সচেতনতা। যে দেশের মানুষ জেগে থাকে সেই দেশকে কেউ ঘুম পাড়িয়ে রাখতে পারে না। আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।